স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো এই স্থানাঙ্ক ব্যবস্থাটি শুধু পদার্থবিজ্ঞানই নয়, এটি গণিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আলোচনা করার পূর্বে একমাত্রিক এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা একটু দেখে নিই। পরবর্তীতে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে ডিটেলস আলোচনা করব। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটি মাত্র অক্ষ ব্যবহার করি এবং এটিকে আমরা নাম দিলাম এক্স। যদি আমরা শুধুমাত্র ওয়াই অক্ষ ব্যবহার করি তাহলেও কিন্তু এটি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে। এই একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মাঝখানের যে বিন্দুটি আছে এখানে চিত্রে দেখানো হয়েছে, সেটি হচ্ছে মূল বিন্দু। তো এখান থেকে আমরা এই মূল বিন্দু থেকে ডান দিকে বা বাম দিকে রেখাটি বর্ধিত থাকে, এই অক্ষটির নাম হচ্ছে এক্স অক্ষ। এইটাকে আমরা বলছি মূলবিন্দু। এক্স অক্ষের বাম দিকে যে অংশটুকু আছে বা যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকুকে আমরা বলছি নেগেটিভ, ঋণাত্মক। এবং এই অক্ষের সম্মুখ দিকে যে দূরত্বটুকু আছে সেটাকে আমরা বলছি পজিটিভ দূরত্ব। তাহলে কোনো দূরত্ব মাপার ক্ষেত্রে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, এইদিকে যদি অগ্রসর হই তাহলে সেটা হবে পজিটিভ দূরত্ব, আর এদিকে যদি অগ্রসর হই তাহলে সেটা হবে নেগেটিভ দূরত্ব। যদি এই অক্ষ ব্যবস্থার মধ্যে কোনো একটি বিন্দু এ হয়, যেমন এখানে এই বিন্দুটি হচ্ছে এ একটি বিন্দু, তার স্থানাঙ্ক আমরা জেনে নিব। তো এটি যেহেতু এই অক্ষর মধ্যে অবস্থিত, শুধু এই অক্ষ নয়, শুধু যদি এই দিকে অন্য কোথাও যদি অবস্থিত হয়, শুধুমাত্র এই মূল বিন্দু থেকে কতটুকু দূরত্ব সেটা বের করতে হয়, তখনই কিন্তু আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে থাকি। তো তার অবস্থানটাকে আমরা এ এক্স দ্বারা প্রকাশ করলাম। এখানে এক্স হচ্ছে ওই বস্তুটি ও বিন্দু থেকে কতটুকু দূরত্বে অবস্থিত, অর্থাৎ তার অবস্থান নির্দেশক স্থানাঙ্ক। তাহলে এই এক্সটি বোঝায় ও থেকে এই এর দূরত্ব। এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকুই হচ্ছে এ। তাহলে ভেক্টরের মাধ্যমে যদি আমরা এইটাকে প্রকাশ করি গাণিতিক উপায়ে, তাহলে আমরা লিখব এ ভেক্টর সমান এক্স আই। তাহলে এক্স কি? এইখান থেকে মানে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব। আমরা একটা গ্রাফ পেপার নিলাম। এখন গ্রাফ পেপারে আমরা দেখতে পাচ্ছি ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব, যাকে আমরা এক্স বলেছিলাম, সেই দূরত্বটুকু হচ্ছে 10 একক। তাহলে এক্সের পরিবর্তে আমরা 10 বসাতে পারি। এক্সের ভ্যালু হচ্ছে 10। তাহলে ভেক্টরটি হলো এ ভেক্টর সমান 10 আই। আই কেন? যেহেতু এক্স অক্ষ বরাবর যে কোনো দূরত্বকে প্রকাশ করার জন্যে স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরটি ব্যবহার করি সেটি হচ্ছে আই। সেই জন্য আমরা এখানে লিখলাম এ সমান 10 আই। তাহলে এইভাবে আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে প্রকাশ করি। তাহলে আমরা নিশ্চয়ই ভেক্টরটাকে এখন লিখে ফেললাম। এইখান থেকে এই পর্যন্ত একটি ভেক্টর চিহ্ন, এটাকে আমরা বলছি আদি বিন্দু, আর এটাকে বলছি আমরা শীর্ষবিন্দু। ভেক্টরের মান কি হবে? ভেক্টরের মান হবে, পরম মান দিব সমান 10, কারণ এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকুই হচ্ছে ভেক্টরের মান। আর দিক হবে কি? এ এর দিক হবে আই। আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে পুরো ভেক্টরটি হলো এ ভেক্টর সমান 10 আই। এটাকে আমরা বলছি পাদবিন্দু, যেখান থেকে ভেক্টরটি যাত্রা শুরু করে, আর যেখানে যে শেষ হয় সেটাকে আমরা বলছি শীর্ষবিন্দু। এখানে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আরেকটি ভেক্টর দেখানো হয়েছে, যেটি এক্স অক্ষের ধনাত্মক দিকে নয়, বরং যার অবস্থান এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ভেক্টরটির নাম হচ্ছে এ বি ভেক্টর। তাহলে এই বিন্দুটি, অর্থাৎ এ যেখানে অবস্থিত সেটি হচ্ছে তার আদি বিন্দু, আর বি বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে আদি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমরা দেখতে পাচ্ছি এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে বাম দিকে
15 একক দূরত্বে অবস্থিত এ বিন্দুটি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -15। এটাকে অনেক সময় আমরা এ ব্র্যাকেট -15, 0 লিখে থাকি। তো তার প্রয়োজন নাই, কেননা আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় শুধুমাত্র একটি স্থানাঙ্কই থাকে। 0 বলতে বোঝানো হবে y এর ভ্যালু। তো যেহেতু আমরা y ব্যবহার করছি না, শুধুমাত্র একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এটাকে লিখব a ব্র্যাকেট শুরু -15 ব্র্যাকেট শেষ। তাহলে তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5, কেননা এখান থেকে মূল বিন্দু থেকে বি বিন্দুটি -5 দূরত্বে অবস্থিত। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক জানি -15 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5। তাহলে ভেক্টরটি হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বিয়োগ আদিবিন্দুর স্থানাঙ্ক আই কেন? কারণ হচ্ছে এটি এক্স অক্ষ বরাবর ক্রিয়ারত, সেই জন্য একক ভেক্টর হিসেবে আমরা আই ব্যবহার করব। তাহলে ভেক্টরটি হবে এ সমান এই -5 থেকে -15 বিয়োগ করতে হবে, এই -5 আর হচ্ছে -15 মাঝখানে বিয়োগ চিহ্ন আই। তাহলে আমরা লিখব এ সমান tan i এবং ভেক্টরটির মান হবে 10। এবার আসো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের সাথে সাথে আরেকটি অক্ষ ব্যবস্থা প্রচলন আছে, সেটি হচ্ছে ওয়াই। তো আমরা এই অক্ষটি আমরা দেখলাম ওয়াই, এক্স এবং ওয়াই পরস্পর লম্বভাবে অবস্থিত। আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই এক্স অক্ষটি ব্যবহার করেছিলাম, এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের সাথে লম্ব বরাবর আরেকটি অক্ষ ব্যবহার করলাম, সেটি হচ্ছে ওয়াই অক্ষ। এবং মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0। এখানে প্রথম শূন্যটি হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, যেহেতু এইখান থেকে যখন আমরা কাউন্ট শুরু করব তখন এক্স অক্ষের দূরত্ব হচ্ছে 0। আবার এমনি করে এখান থেকে ওয়াই এর দিকে যখন যাব এই বিন্দুতে ওয়াই এর দূরত্ব 0। কোনো বিন্দুর অবস্থান যদি এ হয়, আমরা পূর্বে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এর মাঝখানে এই যে জায়গাটিতে আমরা স্থানাঙ্ক হিসাবে এক্স ধরেছিলাম, কিন্তু এখন যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেই জন্য আমরা এর পাশাপাশি দুইটি স্থানাঙ্ক ব্যবহার করব, একটি হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স এবং ওয়াইটি কি? এক্স হচ্ছে এই মূল বিন্দু থেকে সে কতটুকু এক্স বরাবর অতিক্রম করলো, এবং ওয়াই হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে ভেক্টরটি হবে মূল বিন্দু থেকে এই পর্যন্ত একটি ভেক্টর, অর্থাৎ এটি হবে তার পাদবিন্দু আর এটি হবে তার শীর্ষবিন্দু। তাহলে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত হচ্ছে এই ভেক্টরটি। এই ভেক্টরটিকে আমরা লিখতে পারি এ সমান এক্স আই প্লাস ওয়াই জে, কেননা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি একক ভেক্টর ব্যবহার করা হয়। এক্স বরাবর যে দূরত্ব, সেই দূরত্বের সাথে আই ভেক্টর একক ভেক্টর, এবং ওয়াই বরাবর যে দূরত্ব তার সাথে হচ্ছে একটি জে একক ভেক্টর ব্যবহার করা হয়। তাহলে ভেক্টরটি হচ্ছে এ সমান এক্স আই প্লাস ওয়াই জে। এখন যদি আমরা এখানে একটা গ্রাফ পেপার নিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে এইখান থেকে এখান পর্যন্ত যে এক্স এর যে দূরত্ব আছে, সেই দূরত্বটি হচ্ছে 10 একক। ওয়াই থেকে যে দূরত্ব অতিক্রম করেছে সেটিও 10 একক। তাহলে এই এক্স এবং ওয়াই, এক্স এর মান হচ্ছে 10, ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে ভেক্টরটি কি হবে? ভেক্টরটি হবে এ ভেক্টর সমান 10i প্লাস 10j। তাহলে ভেক্টরটির মান কি হবে? ভেক্টরটির মান হবে এই 10 এবং এই 10, অর্থাৎ এইখানে যে দূরত্বটুকু আছে, এখানে যে দূরত্বটুকু আছে, সেই দূরত্ব দুইটাকে বর্গ করে যোগ করে বর্গমূল করব। এটি পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি যে একটি যদি সমকোণ হয়, সমকোণের অতিভুজ, এইখানে এটা হচ্ছে অতিভুজ, তার অতিভুজের দূরত্বের বর্গ সমান সমান হবে লম্বের দূরত্বের বর্গ এবং ভূমির দূরত্বের বর্গের যোগফলের বর্গমূল। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই মানটি যদি বের করতে চাই, তাহলে এক্স এর উপরে বর্গ করে ফেলবো এবং ওয়াই এর উপর বর্গ করে ফেলবো, তারপরে বর্গ করে দুইটা যোগ করে বর্গমূল করলেই আমরা এই দূরত্বটুকু পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এই ভেক্টরটির মান হচ্ছে 10√2। এখন আমরা একটু যদি অন্য আরেকটি ভেক্টর দেখি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়,
এখানে আমরা কি করলাম, তার যে গ্রাফ পেপারটিকে একটু সরিয়ে নিয়ে আসলাম এবং তার স্থানাঙ্ক ব্যবস্থাটি একটু পেছনের দিকে বর্ধিত করে দিলাম। তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। আমাদের এই জায়গাটুকু দরকার হবে, সেই জন্য আমরা এই জায়গাটুকু একটু বড় করে রাখলাম। এটি একটি ভেক্টর। এখানে কিন্তু দেখো মূল বিন্দু থেকে সে যাত্রা শুরু করে নাই। যদি এরকম মূল বিন্দু থেকে যাত্রা শুরু না করে থাকে, তাহলে আমরা এগুলিকে কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা আমরা একটু দেখব। কিন্তু সকল, মনে রাখতে হবে, সকল ভেক্টরই কিন্তু আসলে মূল বিন্দু থেকে যাত্রা করেছে, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। কেননা আমরা জানি যে প্রত্যেকটি ভেক্টরই কিন্তু আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যতগুলো ভেক্টর আমরা ব্যবহার করি সবগুলোই কিন্তু অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টরের শর্তই হলো মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবে। তাহলে এটাকে ইচ্ছা করলে আমরা এখানে নিয়ে আসতে পারতাম, কিংবা এটাকে এখানে নিয়ে আসতে পারতাম। একটা ভেক্টরকে যদি এখান থেকে তার সমান্তরালে এবং সমান মানে এখানে নিয়ে আসি, তাহলে একই ভেক্টর হবে। সুতরাং এটাকে আমরা বলতে পারি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তো যাই হোক, আমরা এখানে যদি এরকম মূল বিন্দু থেকে না হয়, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব একটু জেনে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি ভেক্টর, যার আদিবিন্দু হচ্ছে 5, 10 আর শীর্ষবিন্দু হচ্ছে 15, 20। তাহলে ভেক্টরটিকে আমরা লিখতে পারি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো ভেক্টরকে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে। এখানে আমরা স্মল লেটার ব্যবহার করেছি। এটা কিন্তু একক ভেক্টর নয়, এটি একটি ভেক্টর। একক ভেক্টর হলে এখানে কিন্তু এরকম ক্যাপ চিহ্ন থাকতো, যেখানে জে এবং আই এর উপরে ক্যাপ চিহ্ন আছে। আর যেহেতু এখানে এ বি ইত্যাদি অক্ষরগুলো ব্যবহার করছি, সেই জন্য এখানে আমরা একটু স্মল লেটার দিয়ে লিখলাম। ক্যাপিটাল লেটার দিয়েই যে কোনো ভেক্টরকে সাধারণত লেখা হয়। স্মল লেটার দিয়েও লেখা যায় বা যে কোনো অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটি উপরে ভেক্টর চিহ্ন থাকলে বোঝা যাবে সেটি হচ্ছে ভেক্টর, ভেক্টর চিহ্ন না থাকলে সেটি একটা স্কেলার, আর যদি ক্যাপ চিহ্ন থাকে তাহলে একক ভেক্টর। এই জিনিসগুলো আমরা আগের আলোচনায় বিশদভাবে আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এই হচ্ছে ভেক্টর। এইটি হচ্ছে, এই বিন্দুটিকে আমরা বলছি পাদবিন্দু, এটিকে বলছি শীর্ষবিন্দু। তাহলে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে দূরত্ব নির্দেশক যে ভেক্টর চিহ্নটি আছে, সেই চিহ্নটি হচ্ছে আসলে আমাদের এখন আলোচনার বিষয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে, এই এ বিন্দু থেকে আমরা এখানে ওয়াইয়ের উপর লম্ব টানবো এবং এক্সের উপরে লম্ব টানবো। এমনি করে বি বিন্দু থেকে ওয়াইয়ের উপর লম্ব টানবো, এক্সের উপর লম্ব টানবো। তাহলে এই এক্স থেকে যেই দূরত্বটুকু অতিক্রম করলো সেটা হচ্ছে এই জায়গাটুকু, আবার ওয়াই থেকে যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে এই জায়গাটুকু। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স থেকেও কিন্তু এদিকে হচ্ছে 5 গড়, এদিকে 5 গড়, এবং ওয়াই থেকেও কিন্তু এখানে 5 গড়, এখানে 5 গড় দূরত্ব অতিক্রম করলো। তাহলে এক্স থেকেও দূরত্ব অতিক্রম করলো 5 গড়, ওয়াই থেকেও কিন্তু এক্স থেকে অতিক্রম করলো 10 গড় এবং ওয়াই থেকেও অতিক্রম করলো 10 গড়। তাহলে ভেক্টরটি কি হবে? ভেক্টরটি হবে এই এক্সের পরিবর্তে 10 হবে, ওয়াইয়ের পরিবর্তে 10 হবে। তাহলে ভেক্টরটিকে আমরা লিখতে পারি এ সমান এক্সের পরিবর্তে 10 আর হচ্ছে আই, ওয়াইয়ের পরিবর্তে 10 এবং হচ্ছে জে। তাহলে এ ভেক্টর সমান 10i প্লাস 10j। আমরা অন্যভাবে দেখতে পারি যে তার শীর্ষবিন্দু ছিল 15, 20 আর পাদবিন্দু ছিল 5, 10। তাহলে এক্সের জন্যে এই হচ্ছে শীর্ষবিন্দুর এক্সের মান, এই হচ্ছে পাদবিন্দুর এক্সের মান, এই হচ্ছে শীর্ষবিন্দুর ওয়াইয়ের মান, এই হচ্ছে পাদবিন্দুর ওয়াইয়ের মান। তাহলে আমরা পাদবিন্দুর ওয়াইয়ের ভ্যালু এবং শীর্ষবিন্দুর ওয়াইয়ের ভ্যালু যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো 10j। এটি জে হবে। জে এবং আদিবিন্দুর এক্স এর ভ্যালু 5 এবং এক্সের শীর্ষবিন্দুর এক্সের ভ্যালু হচ্ছে 15। তাহলে 15 মাইনাস 5 এই হবে আই। তাহলে ভেক্টরটি হবে এ সমান 10i প্লাস 10j। এই হচ্ছে আমাদের ভেক্টর। যেখানে আগের স্লাইডেও আমরা যে ভেক্টরটি নিয়ে আলোচনা করেছিলাম সেটিও কিন্তু এরকমই ছিল। তাহলে এখন বোঝা গেল যে ভেক্টরটি এখানে থাক আর এখানে থাক, ভেক্টর দুটি আসলে একই। এটাকে বলা হয় সমভেক্টর। তাহলে আমরা ভেক্টরটিকে লিখব এ সমান 10i প্লাস 10j।
ভেক্টরের মান কি হবে? ঠিক আগের মতোই বর্গ করে ফেলবো, তারপরে যোগ করে ফেলবো এবং বর্গমূল করব। এবং ভ্যালু আমরা দেখলাম যে আগের ভেক্টরটির মতোই tan√2। এখন যদি বলা হয় এরকম একটি চিত্র দিয়ে এবং আগের যে চিত্রটি ছিল সেরকম চিত্র দিয়ে যদি বলা হয় দেখাও যে ভেক্টর দুটি সমভেক্টর, তাহলে আমরা সমভেক্টর প্রমাণ করতে পারবো। অলরেডি প্রমাণ হয়ে গেছে। ভেক্টরটি হচ্ছে, ভেক্টরটির মান হলো tan√2। এবার আমাদের মূল আলোচনা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমাদের বইয়ে যতগুলো ভেক্টর দেয়া আছে এক্স ওয়াই জেড দিয়ে আই জে কে দিয়ে, প্রত্যেকটি কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সংজ্ঞা পড়েছিলাম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর ব্যবহার করা হয়। তাদেরকে আমরা বলছি আয়ত একক ভেক্টর। অর্থাৎ আয়ত একক ভেক্টর দিয়ে কিন্তু প্রত্যেকটি ভেক্টরকে আমরা প্রকাশ করি এবং সেই ভেক্টরগুলো আসলে অবস্থান ভেক্টর। কোনো বস্তুর অবস্থান নির্দেশকের জন্য এই ভেক্টরগুলো প্রয়োজন হয় এবং এগুলি কিন্তু প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে আমরা চিন্তা করি এবং এগুলি হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কয়টি ভেক্টর ব্যবহার করি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি, দুইটি এবং তিনটি, অর্থাৎ তিনটি এক অক্ষ বরাবর তিনটি ভেক্টর ব্যবহার করি। একটার নাম হচ্ছে এক্স, একটি হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই জেড এরকম তিনটি অক্ষ ব্যবস্থায় কোনো বস্তুর অবস্থানকে প্রকাশ করাকেই আমরা বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটি, যেমন এখানে এক্স এবং ওয়াই পরস্পর লম্বভাবে অবস্থিত, এক্স ওয়াইয়ের সাথে জেড লম্বভাবে অবস্থিত, এক্সের সাথে জেড লম্বভাবে অবস্থিত, জেডের সাথে ওয়াই লম্বভাবে অবস্থিত, ওয়াইয়ের সাথে এক্স লম্বভাবে অবস্থিত। কিন্তু যেহেতু এই তলটি হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু আমরা যখন এটা আলোচনা করি বা চিত্র আঁকি আমাদের কাছে মনে হয় না যেন এরা লম্ব। কিন্তু এখন আমরা যদি একটি বিশেষ ব্যবস্থা, বিশেষ কায়দায়, জ্যামিতিক উপায়ে এই জিনিসগুলো চিন্তা করি তাহলে আমাদের কাছে লম্ব মনে হবে। যেমন আমরা যদি দেখি এখানে এখানে এই যে তলগুলো দেখানো হচ্ছে, একটু আগে যেরকম তিনটা এক্স ওয়াই এবং জেড অক্ষ ছিল, এই তিনটি অক্ষ আমাদের কাছে মনে হচ্ছিল না যে এটি লম্বভাবে অবস্থিত, কিন্তু এখন কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার যে এই জিনিসগুলো লম্বভাবে অবস্থিত। কারণ আমরা এখানে একটা এক্স বরাবর একটা তল কল্পনা করলাম, আবার ঠিক এমনি করে ওয়াই বরাবর আরেকটি তল কল্পনা করলাম। তাহলে ওয়াই তল এবং এক্স তল, এক্স বরাবর যে তল আছে এবং ওয়াই বরাবর যে তল আছে সেই তলগুলো পরস্পর লম্ব এখানে দেখা যাচ্ছে। তো এক্স বরাবর যেই প্লেনটা আমরা কল্পনা করলাম এক্স ওয়াই বরাবর, সেটাকে আমরা বলছি এক্স ওয়াই প্লেন। এমনি করে ওয়াই জেড বরাবর যে প্লেনটি আমরা কল্পনা করলাম সেটা হচ্ছে ওয়াই জেড প্লেন বা ওয়াই জেড তল। তো এরকম তল হিসাব করে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটার সাথে লম্ব বরাবর অবস্থিত হয়। এই যে এরকমভাবে যদি আমরা এক্স এবং ওয়াই বরাবর একটি তল কল্পনা করি, এরকম একটি তল, তাহলে আমরা এই তলটাকে আমরা বলছি এক্স ওয়াই তল বা এক্স ওয়াই প্লেন। এমনি করে ওয়াই জেড বরাবর আরেকটি তল কল্পনা করলাম, হ্যাঁ, তাহলে আমরা এই তলটাকে আমরা বলতে পারি ওয়াই জেড তল এবং এই তলটা কিন্তু আগের যে তলটা ছিল তার সাথে লম্ব। এমনি করে এক্স এবং জেড বরাবর যদি আরেকটি তল কল্পনা করি তাহলে সেটাকে আমরা বলছি এক্স জেড তল। এখন কিন্তু আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার যে এগুলি পরস্পর লম্বভাবে অবস্থিত। এই চিত্রটা আমরা একটু খেয়াল করি, একটু আগে যেভাবে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে দেখিয়েছিলাম, এখন এই জিনিসগুলোকে একসাথে যদি আমরা দেখাই তাহলে আমরা বলবো এইটি হচ্ছে এক্স ওয়াই তল, তার সাথে লম্ব হচ্ছে এই ওয়াই এক্স তল, তার সাথে লম্ব বরাবর হচ্ছে এই ওয়াই জেড তল। তাহলে এরকম তিনটি তলই পরস্পরের সাথে লম্বভাবে এখানে অবস্থিত থাকে। এখন এই তলগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব? এক্স কোন দিকে হবে, ওয়াই কোন দিকে হবে, জেড কোন দিকে হবে? তো তার জন্য একটি নিয়ম আছে। আমরা যে কোনো দিকে এক্স ওয়াই জেডকে লিখে দিলেই হয় না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি এই এই যে আমাদের যে তলটি আছে এটি কিন্তু একটি দ্বিমাত্রিক তল, এই দ্বিমাত্রিক তল বরাবর আমরা যে কোনো দুটি অক্ষকে বা দুটি তলকে লিখতে পারি। তাহলে আরেকটি তল কোন দিকে হবে? আরেকটি তল অবশ্যই হবে এই যে তলটি আছে, বইয়ের যে পৃষ্ঠা বা তলটি আছে এই তলটির সাথে লম্ব বরাবর। আমরা এটা বলতে পারি যে এই পৃষ্ঠা থেকে বাইরের দিকে। তো এখন কোনটি বাইরের দিকে হবে আর কোনগুলো তলের মধ্যে থাকবে সেটা বোঝার জন্য আমরা ডানহাতি নিয়ম ব্যবহার করতে পারি। তো ডানহাতি নিয়মটা কীরকম সেটা যে কোনোভাবেই ব্যবহার করা যায়, তিনটি উপায় ব্যবহার করা যায়। এখানে আমরা তিনটি হাত দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে
দেখো হাতটা এইভাবে আমরা রাখতে পারি। হাতটা যদি আমরা এইভাবে উপরের দিকে রাখি, তাহলে এই যে আমাদের বুড়ো আঙ্গুল যেটি আছে এই আঙ্গুলটি নির্দেশ করবে এক্স তল, এই যে এক্স অক্ষকে। তারপরে এই আঙ্গুলটি আমাদের নির্দেশ করবে হচ্ছে ওয়াই অক্ষকে। তাহলে বাকি যে মাঝখানের যে আঙ্গুলটি আছে এটি কিন্তু তল থেকে লম্ব বরাবর বইয়ের পৃষ্ঠার বাইরের দিকে, অর্থাৎ এই দিকে চলে আসবে। তাহলে এরকমভাবে এক্স তল, এটি হচ্ছে এই যে মাঝখানের এটি হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, এরকম হতে পারে। তার মানে এটা হবে এক্স, এটা হবে ওয়াই, আর এই পৃষ্ঠার বাইরের দিকে অর্থাৎ বইয়ের তলের সাথে বা পাতার সাথে লম্ব বরাবর বাইরের দিকে হচ্ছে জেড তল। তাহলে এটি একটি নিয়ম হতে পারে। আরেকটি নিয়ম হতে পারে, যদি হাতটাকে আমরা ঠিক এভাবে ধরি এখন যেভাবে আছে, তাহলে বুড়ো আঙ্গুলটি উপরের দিকে নির্দেশ করছে এক্স তল বা এক্স অক্ষ, আর ওয়াইটি নির্দেশ করবে তখন খাতার থেকে বাইরের দিকে, আগে যেরকম জেড তলটি নির্দেশ করেছিল অর্থাৎ এই দিকে, আর এই মাঝখানের যে আঙ্গুলটি সেটি নির্দেশ করবে এই তল বরাবর। তাহলে এক্স এবং ওয়াই এই তলটির সাথে লম্ব বরাবর থাকবে হচ্ছে ওয়াই তল। তাহলে এটি হতে পারে এক্স ওয়াই এবং জেড। অথবা যদি হাতটিকে আমরা এইভাবে রাখি, তাহলে এই এক্সটি হচ্ছে বাইরের দিকে, ওয়াইটি হচ্ছে এই আঙ্গুল বরাবর, আবার জেডটি হবে মাঝখানের আঙ্গুল বরাবর উপরের দিকে, অর্থাৎ ওয়াই এবং জেড এই তলের সাথে লম্ব বরাবর থাকবে হচ্ছে এক্স তল। তাহলে আমরা এই তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারি, তবে সাধারণত এই যে অক্ষ ব্যবস্থাটি এটির প্রচলনই বেশি এবং বই পুস্তকে এইটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আমরাও চেষ্টা করব এটি ব্যবহার করার জন্য। এক্স ওয়াই জেড, তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই থাকবে, এক্সটি থাকবে বইয়ের পৃষ্ঠ থেকে বাইরের দিকে, ওয়াই থাকবে ডান পাশে এবং জেড থাকবে হচ্ছে উপরের দিকে। তাহলে এরকম যদি হয়, এই একটি নিয়ম যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে সবসময় একই রকম অক্ষ ব্যবস্থাটি ব্যবহার করলে ভুল হওয়ার পসিবিলিটি কম হয়। এখন যদি আমি এক্সের জায়গায় ওয়াই করে দিই, তখনই দেখা যাবে যে আমাদের আসলে অক্ষ ব্যবস্থাটি হচ্ছে না। তাহলে আমরা সবসময় এটি ব্যবহার করব। এক্স রাখবো হচ্ছে তলের উপরের দিকে অর্থাৎ এই দিকে, তারপরে যাবে হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড। আর এটি তো মূলবিন্দু আমরা জানি, মূলবিন্দুর এইদিকে হচ্ছে এক্স পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, ওয়াই এদিকে পজিটিভ এবং এদিকে হচ্ছে নেগেটিভ, জেড এদিকে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। তো চিত্রটিকে আরেকটু স্পষ্ট করে আমরা এখানে দেখালাম যে এটা কি হতে পারে, এক্স এই দিকে আছে, ওয়াই এদিকে আছে, জেড এদিকে আছে, এটা হতে পারে। এখানে কিন্তু এক্স ওয়াইয়ের সাথে লম্ব বরাবর জেড বাইরের দিকে। অথবা এটি হতে পারে যে এক্স এবং জেডের সাথে লম্ব বরাবর ওয়াইটা বাইরের দিকে। অথবা এটি হতে পারে যে ওয়াই এবং জেডের সাথে লম্ব বরাবর এক্সটা বাইরের দিকে, এবং এটি আমরা এখন ব্যবহার করব। তাহলে এই নিয়মটিকে আমরা আমাদের আলোচনার জন্য আমরা এই নিয়মটিকেই ব্যবহার করব, এবং বইয়েও কিন্তু এইটি বেশি ব্যবহার করা হয়। এক্স হচ্ছে বাইরের দিকে, এই হলো এক্স ওয়াই তল। তাহলে এরকমভাবে যদি আমরা অক্ষ ব্যবস্থা করি, তাহলে আমরা কিন্তু 8টি সেকশন পাবো। এটাকে বলা হয় অকটেন। এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলা হয় অকটেন, অর্থাৎ এক্স এর ভ্যালু পজিটিভ পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, জেড এর ভ্যালু পজিটিভ, এক্স এর ভ্যালু হতে পারে নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, জেড এর ভ্যালু পজিটিভ। এরকমভাবে 8টি ব্যবস্থা হতে পারে। দেখো এখানে এই যে 8টি জায়গা, 1টা 2টা 3টা এরকমভাবে 8টি অংশ হতে পারে। এখানে কিন্তু সব এক্স পজিটিভ, তারপরে পেছনের দিকে আবার এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এরকমভাবে আমরা 8টা জায়গা পাই। সেটাকে আমরা বলছি অকটেন্ট কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এইখানে 8টি ব্যবস্থা থাকে। উপরের দিকে থাকবে কয়টি? দেখো এই যে উপরের দিকে 1 2 3 4, উপরের দিকে এরকম 4টি ঘর বা 4টি জায়গা আছে। আর নিচের দিকে যদি আমরা বলি, ঠিক একইভাবে নিচের দিকেও কিন্তু 4টি ঘর বা 4টি জায়গা আছে, সেই জন্য আমরা এখানে অকটেন ব্যবস্থা বলছি এটাকে। অর্থাৎ এইভাবে যদি আমরা আঁকি, তাহলে 8টি জায়গাতে ধনাত্মক বা ঋণাত্মক এরকম মিলে 8টি জায়গা হতে পারে। 2 কিউব, এই যে নিচের দিকে আমাদের আবার 4টি, তাহলে মোট হলো আমাদের 8টি ব্যবস্থা। 1 2 3 4 আবার 5 6 7 8, অর্থাৎ এরকমভাবে 8টি ব্যবস্থা হতে পারে। যেমন এই জায়গাটি হচ্ছে এক্সের জন্য, ওয়াইয়ের জন্য, জেডের জন্য পজিটিভ, আবার
এই জায়গাটি যদি আমরা আসি ওয়াইয়ের জন্য নেগেটিভ, এমনি করে 8টি ব্যবস্থা আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থানকে নির্দেশ করি। এখানে আমরা মূল বিন্দু থেকে 10 10 10 এরকম একটি ভেক্টরকে আঁকতে চাই। তাহলে এটি যেহেতু 10 পজিটিভ 10 পজিটিভ 10 পজিটিভ, তাহলে এটি কিন্তু অক্টেন কোঅর্ডিনেট সিস্টেমের প্রথম অংশের মধ্যে কিন্তু আমাদের এটা পড়ে। তো ভেক্টরটি যদি আঁকতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 10 10 10, এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 10 এবং জেডের ভ্যালু 10। তাহলে এখান থেকে আমরা কি করব, এক্সের ভ্যালু 10 মানে এক্স বরাবর আমাদের 10 ঘর আসতে হবে, ওয়াই বরাবর 10 ঘর, কিন্তু ওয়াই বরাবর তো এইভাবে আমরা যেতে পারবো না, আমরা অলরেডি এখানে চলে আসছি। এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়াই এর সমান্তরালে ঠিক 10 ঘর যেতে হবে, আবার জেড এর সমান্তরালে উপরের দিকে 10 ঘর যেতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ভেক্টরটি পেয়ে যাব। তাহলে এক্স বরাবর 10 ঘর আসলাম, এখন ওয়াই বরাবর আবার 10 ঘর যাব, আবার জেড বরাবর 10 ঘর যাব। তাহলে আমরা পেয়ে গেলাম এ ভেক্টর সমান 10i প্লাস 10j প্লাস 10k। তাহলে এই স্থানাঙ্কটি হচ্ছে 10, 10, 10। আমরা আরেকটি ভেক্টর রাখতে চাই, যেমন x এর ভ্যালু হচ্ছে +5। তাহলে x এর ভ্যালু নিলাম +5, y এর ভ্যালু -5, y এর ভ্যালু হচ্ছে -5, z এর ভ্যালু হচ্ছে +5, z এর ভ্যালু হচ্ছে +5। তাহলে আমাদের এই হলো আমাদের ভেক্টরটি। একটু দেখার সুবিধার জন্য আমরা এটাকে এইভাবে ঘুরে নিলাম, এখানে দেখা যাচ্ছে। তাহলে এই হলো আমাদের ও থেকে পি পর্যন্ত, এটি হচ্ছে ভেক্টরটি, এবং গাণিতিকভাবে লিখলে হবে 5i - 5j প্লাস 5k। -5 -5 এবং -5 কোঅর্ডিনেটে আঁকি আমরা, -5, তার মানে x বরাবর যাবে হচ্ছে -5 ঘর। এই হচ্ছে আমাদের দেখার সুবিধার জন্য আমরা এইখান থেকে একটু ঘুরাই নিলাম। তো x এর ভ্যালুটা হচ্ছে -5, আমরা বিপরীত দিকে -5 পর্যন্ত যাব, -5। y এর ভ্যালু যদি -5 হয় তাহলে এই বরাবর যাবে, তাহলে yও আমরা -5 ঘর নিয়ে নিলাম। এই যে আমরা দেখছি এই y হচ্ছে এটা, তাহলে -5 ঘর পেছনের দিকে। জেডও তখন 5 ঘর যাবে বিপরীত দিকে, একটু সুবিধার জন্য আমরা একটু এই দিকে নিয়ে নিলাম, ঘুরিয়ে নিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম -5 ঘর, -5 ঘর। তাহলে এই হইল সুবিধার জন্য আমরা একটু এইরকমভাবে টেনে দেখতে পারি। এই হলো -5 -5 -5, তাহলে এটি হচ্ছে আমাদের ওই ভেক্টরটি। এখন x এর ভ্যালু নেগেটিভ, অর্থাৎ আমরা -5, y এর ভ্যালু পজিটিভ এবং z এর ভ্যালু পজিটিভ ধরে একটি কোঅর্ডিনেট আঁকতে চাই। তাহলে এই হলো আমাদের এই x y z অক্ষগুলো, এদিকে পজিটিভ ভ্যালু, এদিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু। তা y এর ভ্যালু হচ্ছে -5, তার মানে এদিকে আসবে না,